সালে হয়। এই যুদ্ধ হয় 1853 থেকে 1856 সাল পর্যন্ত। তার জন্য তারা আলাস্কা বিক্রি করে আমেরিকার কাছে। এই আলাস্কা বিক্রি করে মাত্র $7 মিলিয়ন। এক পক্ষে ছিল রুশ সাম্রাজ্য, অন্য পক্ষে ছিল অটোম্যান নেতৃত্বাধীন অটোম্যান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য এবং ফ্রেঞ্চ সাম্রাজ্যের যৌথ বাহিনী। তো খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত ছিল, প্রধানত ক্যাথলিক এবং অর্থোডক্স। রুশরা ছিল অর্থোডক্স এবং ইউরোপিয়ান শক্তিরা ছিল ক্যাথলিক। আচ্ছা, আজকে আমি আলোচনা করব ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে। এটি ছিল ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে অটোম্যান সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে হওয়া একটি বড় যুদ্ধ। আগে বলে নিই এই ক্রিমিয়া উপদ্বীপটা কোথায়। ক্রিমিয়া উপদ্বীপ 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে নিয়ে নেয়। এটা মানে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত একটা উপদ্বীপ। আচ্ছা, এই যুদ্ধ হয় 1853 থেকে 1856 সাল পর্যন্ত। এটা মূলত ছিল রুশ সাম্রাজ্য চাচ্ছিল এই ইউরোপ মানে মধ্য ইউরোপ বা পূর্ব ইউরোপ থেকে অটোম্যান সাম্রাজ্যদেরকে বিতাড়িত করার জন্য। এখন বলে নেই এই যেহেতু এটা ক্ষতি হবে অটোম্যান সাম্রাজ্যের বিতাড়িত করলে, তাহলে কেন ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা মাঝখানে ঢুকে গেল? এর কারণ হচ্ছে তখন রুশ সাম্রাজ্য উদীয়মান শক্তি ছিল। এখন যদি মধ্য ইউরোপে রুশ আর ইউরোপিয়ানদের মাঝখানে একটা মানে কি বলবো একটা বর্ডার হিসেবে কাজ করছিল অটোম্যান সাম্রাজ্য। এখন যদি অটোম্যান সাম্রাজ্যের এই বর্ডার ভেঙে যায়, তাহলে রুশদের হামলায় বা রুশদের সরাসরি হামলার সম্মুখীন হবে ইউরোপিয়ান শক্তিরা। তাই মাঝখানে তারা চাচ্ছিল দুর্বল হয়েও যেন অটোম্যান সাম্রাজ্য মাঝে টিকে থাকুক। আচ্ছা, আগে বলে নেই রুশ সাম্রাজ্য কেন এই যুদ্ধ করার একটি মানে উপায় খুঁজে বের করলো। তারা চাচ্ছিল যুদ্ধ করতে, কিন্তু একটা তো কি বলবো এই মানে একটা তো লাগবে, উপায় লাগবে, বলতে হবে যে আমরা এর জন্য যুদ্ধ করেছি। এখন ওই সময় ইউরোপিয়ান ওই সময় তো খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত ছিল, প্রধানত ক্যাথলিক এবং অর্থোডক্স। রুশরা ছিল অর্থোডক্স এবং ইউরোপিয়ান শক্তিরা ছিল ক্যাথলিক। এখন ওই ক্রিমিয়া উপদ্বীপে মানে বর্তমান ইউক্রেনের অংশে ক্যাথলিক চার্চ প্রধান হবে নাকি অর্থোডক্স চার্চ প্রধান হবে? এতদিন যাবৎ ওই চার্চের প্রধান নিয়ন্ত্রণ ছিল ফ্রেঞ্চ সাম্রাজ্যের হাতে, কিন্তু রুশরা বলে যে না, ওইখানে আমাদের নিয়ন্ত্রণ লাগবে, কারণ অর্থোডক্সরাও ওখানে দিন দিন সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠছিল। কিন্তু অন্যদিকে ফ্রেঞ্চরা বলে এখনো যেহেতু ওখানে ক্যাথলিকরাই সংখ্যাগরিষ্ঠ এবং হাজার হাজার বছর যাবৎ ফ্রেঞ্চরাই তার দায়িত্ব পালন করছে, তাই ফ্রেঞ্চরাই ওই চার্চের প্রধান হবে। এটা নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়। রুশ এবং ফ্রেঞ্চ উভয় দূতই অটোম্যানদের কাছে এসে উপস্থিত হয়। সেই সময় অটোম্যান যে সম্রাট ছিল আব্দুল হামিদ খান, সে তখন বুঝতে পারে যে যদি রুশদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে এটা হবে সরাসরি রুশদের বিরুদ্ধে যুদ্ধের সামিল। কিন্তু যদি আবার রুশদের কথা মেনে নেওয়া হয় তাহলে তাদের দীর্ঘদিনের মিত্র ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের সাথে সম্পর্ক খারাপ হবে। তাই সে তখন অনেক চিন্তা ভাবনা করে এই ফ্রেঞ্চদের পক্ষে দাঁড়ায় এবং রুশদের বিপক্ষে। সত্যি কথা বলতে ফ্রেঞ্চদের দাবিটা বেশি যৌক্তিক ছিল। এরপর এই রুশদের দাবি না মানায় রুশরা এবার যুদ্ধ ঘোষণা করে। রুশরা এগিয়ে আসতে থাকে অটোম্যান সাম্রাজ্যের দিকে। সেই সময় অটোম্যান সাম্রাজ্য খুবই দুর্বল অবস্থায় ছিল, এই জন্য একের পর এক যুদ্ধে অটোম্যানরা রুশদের কাছে হারতে থাকে। টানা কয়েকটি দুর্গ তারা হারায়। এরপর যুদ্ধে নামে ফ্রেঞ্চ শক্তি। এর কারণ হচ্ছে ওই যে তাদের একটা মাঝখানে একটা বর্ডার লাগবে। এখন অটোম্যানদের এই বর্ডার ভেঙে গেলে তো ঝামেলা, তার উপরে এটা ছিল ক্যাথলিকদের সম্মান রক্ষার লড়াই। এখন যদি ওই মধ্য ইউরোপের এই চার্চের নিয়ন্ত্রণ চলে যায় অর্থোডক্সদের হাতে, তাহলে একটা লজ্জার বিষয়। এই জন্য প্রায় একই কারণে ব্রিটিশরাও যুদ্ধে নামে। তবে এই প্রথম দিকে এই তিন শক্তি মানে অটোম্যান, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কারাই এটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এই তিন শক্তিকে একের পর এক যুদ্ধে রুশরা হারাতে থাকে। এরপরে তিন শক্তি নড়েচড়ে বসে, তারা আরো বেশি করে সৈনিক পাঠাতে থাকে। এরপর একের পর এক যুদ্ধে রাশিয়ানদের পরাজয় ঘটতে থাকে। ক্রিমিয়ার একটি যুদ্ধে অটোম্যানদের কাছে রুশদের শোচনীয়ভাবে পরাজয় ঘটে। অন্যদিকে কৃষ্ণ সাগরে ব্রিটিশ নৌবহরের কাছে রুশ নৌবহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর স্থলপথে অটোম্যানদের কাছে পিছু হটতে থাকে তারা, আর ফ্রেঞ্চরাও ভালোই ব্যাকআপ দিচ্ছিল। আর দ্য গ্রেট ব্রিটিশ নৌবহরের কাছে মানে রয়্যাল নেভির কাছে রুশ নেভি হারতে থাকে।
তারপর রুশ নেভি 1853 সাল থেকে এই যুদ্ধ শুরু করেছিল রুশরা। এরপর 1856 সালে এসে অবশেষে রুশরা একটি যুদ্ধ বিরতি করে। আর রাশিয়ানরা এই সমস্ত দাবি তারা তুলে নেয়, মানে রাশিয়ানরা যে ক্রিমিয়ার দাবি ছিল তা তারা তুলে নেয়, বলে যে না এটা অটোম্যানদেরই। এই যুদ্ধে রাশিয়ানদের প্রায় 10 লক্ষ সৈনিক অংশগ্রহণ করে। অন্যদিকে অটোম্যান নেতৃত্বাধীন জোটের অটোম্যানদের প্রায় 4 লক্ষ, ফ্রেঞ্চদের 3 লক্ষ এবং ব্রিটিশদের 1 লক্ষ এবং অন্যান্য বাল্টিক দেশগুলো মানে সহায়তাকারী দেশের সরকার দেশে সব মিলিয়ে 2 লক্ষ মিত্র সেনা। মোট 10 লক্ষ জোটের সেনা ছিল, আর রুশদের ছিল 10 লক্ষ। এই যুদ্ধে ভয়াবহ পরাজয় বরণ করে রুশ বাহিনী, প্রায় 7 লক্ষ রুশ সেনা মারা যায়। অন্যদিকে 3 লক্ষ জোট সেনা মারা পড়ে, যার মাঝে 1.5 লক্ষ ছিল অটোম্যান, এই 1 লক্ষ ছিল ফ্রেঞ্চ, 30,000 ছিল ব্রিটিশ আর 20,000 ছিল অন্যান্য ক্ষুদ্র বাহিনী। যদিও এর মাধ্যমে জোটের বিজয় ঘটে, কিন্তু এরপর ইউরোপিয়ানরা যাদের ভাবতো যে অটোম্যানরা অজেয়, তাদেরকে হারানো অসম্ভব, তারা একাই 110 দলীয় 10 বাহিনীর জোটকে তারা একাই হারিয়ে দিতে পারে, এই ধারণা তাদের ভঙ্গ হয়। কারণ অটোম্যানরা নিজেরা কিন্তু রুশদের ঠেকাতে পারছিল না, এই ব্রিটেন এবং ফ্রান্সের সাথে জোট করে পুরো তারা ঠেকাতে সক্ষম হয়। এর মাধ্যমে অটোম্যানদেরকে এই দুর্বল ভাবা শুরু হয়। এর ফলে অটোম্যানদের সবার প্রতি যে তাদের একটা গৌরব ছিল, বিশ্বাস ছিল যে তারা শক্তিশালী, এটা ভঙ্গ হয়। অন্যদিকে রুশদেরও চড়া মাসুল দিতে হয়। তারা এই সময় টাকা মিলানোর জন্য, মানে টাকার অভাব হয়, এই টাকা ঠিক করার জন্য তারা আলাস্কা বিক্রি করে আমেরিকার কাছে। এই আলাস্কা বিক্রি করে মাত্র $7 মিলিয়ন। তারা একটা সোনার খনিকে শসার দামে বিক্রি করে দেয়। এর মাধ্যমে রাশিয়া আলাস্কা হারায় এবং বিশাল একটা সেনাবাহিনীও হারায়। তবে এই জন্য কিন্তু রুশদের নতুন রাশিয়া তৈরি করা শুরু হয়। রাশিয়ানদের যে বিশ্বাস ছিল যে জাররা অপরাজিত, এটা ধ্বংস হয়। জাররা এই সাইবেরিয়া বিজয় করলেও ইউরোপে তাদের বাহিনী মুখ থুবড়ে পড়ে। এর মাধ্যমে এই রাশিয়াও ধীরে ধীরে শিল্প বিপ্লব হতে থাকে। খুবই দেরিতে হলেও রাশিয়ায় শিল্প বিপ্লব শুরু হয়। আর এই যুদ্ধের মাধ্যমে ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের শক্তিমত্তা আবারও যাচাই করে। তারা আবারও প্রমাণ করে যে ব্রিটেন এবং ফ্রান্স ওই সময়ে একটা মহাপরাক্রমশালী দেশ, তারা রাশিয়ানদেরও পরাজিত করতে পারে। যাই হোক, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।